হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমার নাম মিজানুর রহমান এবং আজ থেকে আমরা একটা নতুন চ্যানেল শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে নিট কেতু। আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্য হবে যে নিটের প্রিপারেশনটাকে বাংলা ভাষায় শুরু করা, ভালোভাবে উপস্থাপন করা এবং নিটের জন্য যে বাংলা ভাষায় একটা ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়া, যাতে নিট ক্র্যাক করাটা আরও বেশি সুবিধাজনক হয়, আরও বেশি সফলজনক হয়। তার জন্য আমরা প্রথমে নিয়ে আসছি এনসিইআরটি সিরিজ। এই এনসিইআরটি সিরিজে আমরা প্রথমে এনসিইআরটিকে লাইন বাই লাইন এক্সপ্লেন করব। এনসিইআরটি কি বলতে চাই, এনসিইআরটির লাইনের মাঝে মাঝে কি রয়েছে, সেগুলো আমাদেরকে জানা বহুত জরুরি। আমরা যদি না জানি এনসিইআরটির প্রতিটা লাইনের মানে, তাহলে আমরা কিন্তু নিট ক্র্যাক করতে পারবো না অত সহজে। তাই নিট ক্র্যাক করার জন্য একটা জরুরি স্টেপ হচ্ছে এনসিইআরটিকে খুব ভালোভাবে পড়া। তো আমরা প্রথমে শিখবো যে এনসিইআরটিকে কীভাবে ভালোভাবে পড়তে হয়, এনসিইআরটি থেকে কীভাবে জ্ঞান অর্জন করতে হয়, সেটা আমরা শিখবো। তো যদি আমরা শুরু করি, প্রথম আমাদের ইউনিট নাম্বার 1, সেখান থেকে আমরা শুরু করছি। এবং ইউনিট নাম্বার 1টি হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। এই ইউনিটে মোট 4টি চ্যাপ্টার রয়েছে, একটা দ্য লিভিং ওয়ার্ল্ড, একটা দ্য বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, একটা প্ল্যান্ট কিংডম, একটা অ্যানিম্যাল কিংডম। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করি। প্রথমে কি বলছে, বায়োলজি ইজ দ্য সায়েন্স অফ লাইফ ফর্মস অ্যান্ড লিভিং প্রসেসেস। তাহলে বায়োলজি কী? বায়োলজি হচ্ছে এক ধরনের বিজ্ঞান বা সায়েন্স অফ লাইফ ফর্মস, জীবিতদের এবং লিভিং প্রসেস, এবং জীবন্তরা যে প্রসেসের মাধ্যমে জীবিত থাকে তার একটা সায়েন্স বা বিজ্ঞান। দ্য লিভিং ওয়ার্ল্ড কম্প্রাইজ অ্যান অ্যামেজিং ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস। এই যে লিভিং ওয়ার্ল্ড বা যে এই যে জীবন্ত পৃথিবী, আমাদের চারপাশে যে আমরা গাছ দেখি, মানুষ দেখি, বা বিভিন্ন যত যা জীবন্ত প্রাণ আমরা দেখি, তার যাতে এত সুন্দর একটা বৈচিত্র্যময়তা রয়েছে এই লিভিং জীবের, তাহলে এইটা সম্পর্কে আমরা জানব। আর্লি ম্যান কুড ইজিলি পারসিভ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনঅ্যানিমেট ম্যাটার অ্যান্ড দ্য লিভিং অর্গানিজমস। তাহলে আর্লি ম্যান, যারা আমাদের আদি পুরুষ, তারা খুব ভালো জানতো যে কীভাবে ডিফারেন্সিয়েট করতে হয় বা কীভাবে পার্থক্য করতে হয় একটা জড়বস্তু আর একটা জীব এর মধ্যে। এবং early man defined some of the inanimate matter like wind, sea, fire, etc. এবং আদিম যুগের মানুষরা কিছু কিছু করেছিল, যেমন ইনঅ্যানিমেট ম্যাটার হিসেবে, যেমন উইন্ড মানে বাতাস, সমুদ্র, আগুন, এইসবকে। এবং সাম অ্যামং দ্য অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্ট, এবং কিছু অ্যানিম্যাল নিয়েছিল এবং কিছু প্ল্যান্টও নিয়েছিল। এবং a common feature of all such forms of inanimate matter and animate object was the sense of awe or fear that they evoked. কিন্তু মেন পার্থক্যটা করেছিল যে যারা জীবিত ছিল তাদের মধ্যে যে একটা সেন্স ছিল, একটা জ্ঞান ছিল, অ্যাও অর ফিয়ার দ্যাট ইভোকড, অ্যান্ড দ্য ডেসক্রিপশন অফ লিভিং অর্গানিজমস ইনক্লুডিং হিউম্যান বিংস বিগান মাচ লেটার ইন হিউম্যান হিস্ট্রি। এবং মানুষের আবির্ভাব সেই সমাজ অনেক পরে হয়েছিল। সোসাইটিজ হুইচ ইন্ডালজড ইন দ্য অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ অফ বায়োলজি could register limited progress in biological knowledge. তাহলে সোসাইটিতে যারা অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ নিয়ে চলাফেরা করে বায়োলজি, তারা কী করে, তারা খুব লিমিটেড কোয়ান্টিটির নলেজ কিন্তু তারা গ্যাদার করতে পারে, তাদের যে নলেজের যে বাউন্ডারি সেটা কিন্তু অনেক কম হয়। অ্যান্ড সিস্টেমেটিক অ্যান্ড মনুমেন্টাল ডেসক্রিপশন অফ লাইফ ফর্মস ব্রট ইন আউট অফ নেসেসিটি ডিটেলড সিস্টেমস অফ আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, এইসব। যারা সিস্টেমেটিক এবং মনুমেন্টাল ওয়েতে বা ডেসক্রিপটিভ ওয়েতে যারা ভেবেছিল, তারা কিন্তু অনেক ডিটেল সিস্টেম পেয়েছে আইডেন্টিফাই করার জন্য, নামকরণ করার জন্য, ক্লাসিফাই করার জন্য। অ্যান্ড দ্য বিগেস্ট স্পিন অফ সাচ স্টাডিজ ওয়াজ দ্য রেকগনিশন অফ দ্য শেয়ারিং অফ সিমিলারিটিজ অ্যামং দ্য লিভিং অর্গানিজমস বোথ হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। তাহলে এই সমস্ত এই যে ফিচারটা বা এই যে রেজিস্টার যারা করা শুরু করলো এই যে মনুমেন্টাল এবং সিস্টেমেটিক ওয়েতে, তাহলে তারা কী করলো যে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি। হরাইজন্টালি মানে কি, এই যে আমরা পড়েছিলাম আগের ক্লাসে, কিংডম থেকে স্পিসিস, এর মধ্যে যে গ্যাপগুলো রয়েছে পরপর স্টেপ বাই স্টেপ, এবং কিংডম এবং স্পিসিসের মধ্যে অনেক রকম স্পিসিস হয়। তো এখানে কি করেছিলাম আমরা, এই যে ভার্টিক্যাল ওয়েতে সেম স্পিসিসের মধ্যে বা সেম কিংডমের মধ্যে বা সেম যে ফ্যামিলির মধ্যে যে ডিসক্রিপশন, সেটা কিন্তু ভার্টিক্যাল ওয়েতে। এবং যে হরাইজন্টালি যেটা আছে,
যে স্পেসিস, কিংডম, ফ্যামিলি যে সমস্তগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে পরপর কিছু সিমিলারিটি বা ডিসিমিলারিটি আছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। আচ্ছা, তাহলে তারপরে যদি দেখি আমরা that all present day living organisms are related to each other, তাহলে প্রতিটার মধ্যে কিছু না কিছু রিলেশন আছে, কিংডম থেকে স্পেসিসের মধ্যে কিছু না কিছু রিলেশন অবশ্যই থাকবে। অ্যান্ড also to all organisms that lived on this earth, এবং যারা বেঁচে ছিল এর আগে তাদের সঙ্গেও কিন্তু কোনো না কোনো রিলেশন রয়েছে। was a revelation which humbled man and led to cultural movements for conservation of biodiversity. And in the following chapters of this unit, you will get a description including classification of animals and plants from a taxonomist perspective. তাহলে এখানে আমরা ট্যাক্সোনমিস্ট যারা রয়েছে ট্যাক্সোনমিস্টদের মতো করে আমরা কিন্তু একটা জ্ঞান পাবো। ট্যাক্সোনমিস্ট করা যারা ট্যাক্সোনমির উপরে পড়াশোনা করেছে তাদেরকে ট্যাক্সোনমিস্ট বলা হয়। ট্যাক্সোনমি কী সেটা আমরা পরে জানবো। ট্যাক্সোনমি, হায়ারার্কি, বহুত কিছু আমাদের টার্ম আসবে, সেগুলো আমরা এর পরে জানবো আস্তে আস্তে। তারপরে আমাদেরকে কিন্তু সায়েন্টিস্টদেরকে ভুলে গেলে হবে না। সায়েন্টিস্ট কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট জায়গা, এখান থেকেও কিন্তু অনেকবার কোশ্চেন আসে। তাহলে আর্নস্ট মেয়ার আমাদের একজন বিশেষ সায়েন্টিস্ট রয়েছেন, যিনি 5ই জুলাই 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কেমটেনে, জার্মানি। আর্নস্ট মেয়ার হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ইভলিউশনারি বায়োলজিস্ট ছিল, যাকে 20th সেঞ্চুরি ডারউইন বলা হতো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু নিটে আগে এসেছে, এটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত। অ্যান্ড হি ওয়াজ ওয়ান অফ দ্য 100 গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ অল টাইম, এবং তাই কিন্তু বিশ্বের সমস্ত সায়েন্টিস্টদের যেটা লিস্ট করা হয়, তাহলে সবচেয়ে যারা ভালো সায়েন্টিস্ট তাদের 100 জনের মধ্যে বা সবচেয়ে মহান সায়েন্টিস্টদের মধ্যে একজন কিন্তু হবে, 100 জনের মধ্যে একজন কিন্তু তিনি হবে। অ্যান্ড মেয়ার joined Harvard Faculty of Arts and Science in 1953 and retired in 1975. এই যে আর্নস্ট মেয়ার ছিলেন, তিনি কিন্তু হার্ভার্ডের ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সায়েন্সে 1953 সালে জয়েন করেন অ্যান্ড 1975 সালে সেখান থেকে রিটায়ার করেন। এবং অ্যাজিউমিং দ্য টাইটেল অফ আলেকজান্ডার অ্যাগাসিস প্রফেসর অফ জুলজি এমারিটাস, এটা তাকে উপাধি দেওয়া হয়। যদি এখান থেকে সেরকম কোনো কোশ্চেন আসে না, কিন্তু এটা জেনে রাখাটা ভালো, তোমরা জেনে রাখতে পারো। নেক্সট পয়েন্টে কী আছে? থ্রু আউট হিজ নিয়ারলি 80 year of career, his research spanned ornithology, taxonomy, zoo geography, evolution, systematics, and the history and philosophy of biology. And he almost single-handedly made the origin of species diversity the central question of evolutionary biology that it is today. And he also pioneered the currently accepted definition of biological species. তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বায়োলজিক্যাল স্পিসিসের ডেফিনেশনটা কে দিয়েছিল, তাহলে তুমি বলবে আর্নস্ট মেয়ার। আর্নস্ট মেয়ার কী করেছিল? বায়োলজিক্যাল স্পিসিসের ডেফিনেশন দিয়েছিল। হি অলসো পাইনিয়ার দ্য কারেন্টলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিসিস। তাহলে আর্নস্ট মেয়ার কী করেছিল? কারেন্টলি অ্যাকসেপ্টেড বায়োলজিক্যাল ডেফিনেশন দিয়েছিল। তারপরে কি রয়েছে? মেয়ার was awarded the 3 prizes widely regarded as triple crown of biology. তো মেয়ার সাহেবকে কিন্তু ট্রিপল ক্রাউন অফ বায়োলজিও দেওয়া হয়েছিল। 3টে কি এমন তাজ রয়েছে যেগুলো দেওয়া হয়েছিল তাকে? প্রথম হচ্ছে দ্য বেলজান প্রাইজ, যেটা 1983 সালে পেয়েছিল। সেকেন্ড হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল প্রাইজ ফর বায়োলজি, যেটা পেয়েছিল 1994। আর তারপরে ছিল দ্য ক্রাফোর্ড প্রাইজ, যেটা 1999। এবং মেয়র সাহেব মারা যায় 2004 সালে, যখন তার বয়স 100। তাহলে এখানে আমরা কী কী জিনিস এমন আছে যেগুলো আমরা মনে রাখতে পারি? প্রথম হচ্ছে তাকে ডারউইন অফ 20th সেঞ্চুরি বলা হয়, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তারপরে আমরা আরেকটা যেটা মনে রাখতে পারি, সে যে বায়োলজিক্যাল স্পিসিসের ডেফিনেশন দিয়েছিল, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রিপল ক্রাউন অফ বায়োলজি সে পেয়েছিল
এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করো, ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি, এবার কিন্তু আমাদের মেন চ্যাপ্টার আসছে দ্য লিভিং ওয়ার্ল্ড। এটা কিন্তু আমাদের চ্যাপ্টার নাম্বার 1। এখানে দুটো সাব ইউনিট আছে, একটা হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। তো যদি আমরা শুরু করি, কি বলছে, হাউ ওয়ান্ডারফুল ইজ দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ড বা এই যে জীবন্ত জগৎ কত সুন্দর বা কত এক্সট্রা অর্ডিনারি বা কত ওয়ান্ডারফুল, কত সুন্দর হতে পারে। দ্য ওয়াইড রেঞ্জ অফ লিভিং টাইপস ইজ অ্যামেজিং। এই যে একটা বিস্তীর্ণ প্রকৃতির যে একটা লিভিং টাইপস রয়েছে আমাদের আশেপাশে, এটা কিন্তু খুব অ্যামেজিং বা খুবই সুন্দর। অ্যান্ড দ্য এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটাটস ইন হুইচ উই ফাইন্ড লিভিং অর্গানিজমস। এবং এই যে এক্সট্রা অর্ডিনারি হ্যাবিটাট রয়েছে, সেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম লিভিং অর্গানিজম বা জীবন্ত যেসব প্রাণী রয়েছে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাই। সেটা কোথায় কোথায় হতে পারে, সেটা কোল্ড মাউন্টেনে হতে পারে, মানে যে একদম মানে পাহাড় পর্বতের চূড়ায় কি খুব ঠান্ডা হয়, সেখানে দেখতে পেতে পারি আমরা। ডেসিডস ফরেস্ট, ঘন জঙ্গলে দেখতে পারি। ওসিয়ান, সমুদ্র দেখতে পারি। ফ্রেশ ওয়াটার, লেকে দেখতে পারি। ডেজার্ট, মরুভূমিতে দেখতে পারি। হট স্প্রিংস, উষ্ণ প্রশ্নবনে দেখতে পারি। যে লিভ আস স্পিচলেস, যেটা আমাদেরকে বাকরুদ্ধ করে দেয়। আমরা যদি কোনো ন্যাচারাল যে বিউটি সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের মন এমনিতেই প্রচুর মুগ্ধ হয়ে যায়, মনোমুগ্ধকর দৃশ্য হয় সেগুলো। And the beauty of a galloping horse or the migrating birds, the valley of flowers or the attacking shark evokes and a deep sense of wonder. So এখানে কি হচ্ছে, এই যে গ্যালোপিং হর্সের যে বিউটি বা দ্য মাইগ্রেটিং বার্ডসের যে বিউটি বা ভ্যালি অফ ফ্লাওয়ার বা অ্যাটাকিং শার্ক যে একটা ভয় দেয়, এগুলো কিন্তু ডিপ সেন্স অফ ওয়ান্ডার। And the ecological conflict and cooperation among the members of a population and among the population of a community, or even the molecular traffic inside the cell, make us deeply reflect on what indeed is life. এই সমস্ত যে কোশ্চেন আমাদের মাথায় আসে, এগুলো থেকে আমাদেরকে একটা মেন কোশ্চেন আসছে, লাইফটা কি, জীবন কি জিনিস। দিস কোশ্চেন হ্যাজ টু ইমপ্লিক্ট কোশ্চেন উইদিন ইট। এর মধ্যে কিন্তু দুটো কোশ্চেন আছে। দ্য ফার্স্ট ইজ দ্য টেকনিক্যাল ওয়ান অ্যান্ড সিক্স দ্য অ্যান্সার টু হোয়াট ইজ অ্যাজ অপোজ টু দ্য নন লিভিং। তাহলে প্রথম কোশ্চেনটা কি আমাদের, দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হচ্ছে টেকনিক্যাল ওয়ান একটা কোশ্চেন, যেটা অ্যান্সার খোঁজে হোয়াট লিভিং ইজ অপোজড টু দ্য নন লিভিং, মানে কী এমন লিভিংয়ের মধ্যে আছে যেটা নন লিভিংয়ের থেকে তাকে আলাদা করে। আর সেকেন্ড হচ্ছে ফিলোজফিক্যাল একটা কোশ্চেন। এই ফিলোজফিক্যাল যে কোশ্চেনটা রয়েছে সেখানে কি আছে, সিক্স দ্য অ্যান্সার টু হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, আমাদের জীবনের উদ্দেশ্য কী, কেন আমরা এখানে আসলাম, কেন আমাদের জীবন হলো, কেন আমাদের জন্ম হলো, কেনই বা আমাদের মৃত্যু হবে, আমরা কী হবে না হবে, এই যে সমস্ত ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার আছে, সেগুলো কিন্তু ফিলোজফিক্যাল পার্ট পড়ে আছে। এবং যেহেতু আমরা সায়েন্স নিয়ে কথা বলছি, সেহেতু আমরা ফিলোজফিক্যাল কোনো পার্টের ভিতরে আমরা যাবো না। আমরা শুধুমাত্র প্রথম কোশ্চেনটাতে অ্যান্সার খোঁজার চেষ্টা করবো, যে হোয়াট ইজ লিভিং, মানে লিভিংটা কী জিনিস বা জীবনটা কী জিনিস, সেটাই আমরা জানার চেষ্টা করবো। তাহলে প্রথম ইউনিটে আমরা যাই, দ্য ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। তাহলে এখানে যদি আমরা শুরু করি ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, তাহলে এখানে আমরা দেখতে পাবো, এখানে প্রথমে কী বলছে, ইফ ইউ লুক অ্যারাউন্ড ইউ উইল সি এ লার্জ ডাইভার্সিটি ও লার্জ ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম। যদি আমরা আমাদের আশেপাশে চারপাশে তাকাই, তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পাবো, অনেক জীবন্ত প্রাণী কিন্তু আমরা দেখতে পাবো। বি ইট পটেড প্লান্টস, ইনসেক্টস, বার্ডস, ইওর পেটস অর আদার অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস। হতে পারে সেটা পটেড প্ল্যান্ট, হতে পারে সেটা পোকামাকড়, পাখি, আমার পোষা কোনো প্রাণী, বা যাই হোক, সেটা আমরা আমাদের নিজের চোখে দেখতে পাই আর নাই বা পাই। বি ইট উই ক্যান সি উইথ ইউর নেকেড আই বাট দে আর অলসো অল অ্যারাউন্ড ইউ। যাদেরকে আমরা দেখতে পাই আর না পাই, তারা সবাই কিন্তু আমাদের সব আশেপাশে আছে। ইফ ইউ ওয়ার টু ইনক্রিজ দ্য এরিয়া দ্যাট ইউ মেক দ্য অবজারভেশন ইন দ্য রেঞ্জ অ্যান্ড দ্য ভ্যারাইটি অফ অর্গানিজম দ্যাট ইউ সি উড ইনক্রিজ। আমরা যদি আমাদের ক্ষেত্রটা বাড়াই বা পরিধিটা বাড়াই, তাহলে কিন্তু আমরা যে প্রাণীদেরকে দেখতে পাচ্ছি, তাদের কিন্তু পরিধিটা বাড়বে। এটা কিন্তু আমাদের যে
এরিয়াটা আমরা যত বেশি বড় করব তত বেশি আমরা প্রাণী সম্পর্কে জানতে পারবো, তত আমরা প্রাণ সম্পর্কে জানতে পারবো, তত আমরা জীবন সম্পর্কে জানতে পারবো, তত বেশি আমাদের নলেজ গ্যাদার হবে। And obviously if you were to visit a dense forest, যদি আমরা কোনো একটা ঘন জঙ্গল যাই, you would probably see a much greater number and kind of living organisms in it. সেখানে কিন্তু আমরা অনেক রকমের প্রাণী দেখতে পাবো, অনেক রকমের জীবন দেখতে পাবো। Each different kind of plant, animals and organisms that you see represent a species. যত রকম আমরা প্রাণী, গাছপালা, পোকামাকড় যাই দেখি সবাই কিন্তু একটা স্পিসিস। And the number of species that are known and described in the range between 1.7 to 1.8 million. তাহলে আমরা যে সমস্ত পশু পাখিদের চিনি তারা কিন্তু মোটামুটি 1.7 থেকে 1.8 মিলিয়নের রেঞ্জে থাকে। তোমার ট্রিক করার জন্য কিন্তু লিখে যেতে পারে 17 থেকে 18 লাখ বা 17 মিলিয়ন আর 18 মিলিয়ন। তাহলে তুমি কোনটা ট্রিক করবে? এইটা ঠিক, এইটাও ঠিক, কিন্তু এটা কিন্তু ভুল। তাহলে 1.7 to 1.8 মিলিয়ন মানে 17 থেকে 18 লাখ, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ধরনের ট্রিকি কোশ্চেন কিন্তু মাঝে মধ্যে হয়, সেগুলো তুমি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। And the refers to biodiversity of the number and types of organisms present on Earth. We should remember here that we explore new areas, even old ones, and new organisms are continuously being identified. আমরা যে নতুন জায়গায় যাই আমরা তো নতুন জীবজন্তু দেখতে পাবোই, কিন্তু পুরাতন জায়গায় যদি বারবার যাই সেখানেও কিন্তু নতুন কিছু না কিছু মধ্যে আমাদের চোখে পড়বে। তারপরে কি বলছে? As stated earlier, আগে যেমন বলা হয়েছিল there are millions of plants and animals in the world. We know the plants and animals in our own area by their local names. These local names would vary from place to place. Even within a country, they probably you would recognize the confusion that would recreate if we did not find ways to means to talk to each other or to refer to organisms we are talking about. তাহলে এখানে একটা সমস্যা আমাদের চলে আসছে কি, যে আমরা কিন্তু মিলিয়নের মিলিয়ন গাছপালা আছে, পশু পাখি প্রাণী সব আছে, তাহলে সবাইকে তো আমাদের চেনা সম্ভব না, সবাইকে আমাদের জানাও সম্ভব না। এবং যদি আমরা এখানে একটা প্রাণীকে হয়তো আমকে হয়তো আমরা আম বলে চিনি, কিন্তু অন্য জায়গায় হয়তো অন্য নামে চিনি, তাহলে সেখানে তো আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, সেখানে তো আমরা একই জিনিসের অনেক রকম নাম হয়ে যাবে। তাহলে এবার আমরা কী করতে হবে? বিভিন্ন রকম যে সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা আছে তারা কিন্তু একটা ডিসিশন নিল যে কিছু না কিছু একটা করা উচিত, কিছু না কিছু একটা ওয়ে নেওয়া আসা হয় যাতে সবার আমাদের যে কমিউনিকেশন সেটা কিন্তু একটা বিল্ড আপ হয়, সেটা স্ট্রং হয়, সেটার কিন্তু চেষ্টা কিন্তু করা উচিত আমাদের। তাহলে এবার আমরা কী চেষ্টা করব, কী জানবো না জানবো সেটা কিন্তু আমরা পরের ভিডিওতে স্টার্ট করবো। তাহলে আমাদের প্রথম ভিডিওটা এইটুকু পর্যন্তই থাকলো। এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? এই ভিডিওতে প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা জানলাম, তারপরে আমরা আনসার মেয়ার সাহেবের সম্পর্কে জানলাম, তারপরে আমরা বেসিক কিছু লিভিং ওয়ার্ল্ডের পয়েন্ট কিছু জানলাম। কাল থেকে আমরা আরও বেটার কিছু নলেজ গ্যাদার করা শুরু করবো। তো খুব ভালো থাকো বন্ধুরা। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমার কী সমস্যা হচ্ছে। যদি কোনো রকম কোনো মোটিভেশনাল বা কোনো রকম কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাও, আমি কিন্তু সেই অনুপাতে তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এবং যদি তোমাদের প্রিপারেশনে কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাও। এবং আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। আশা করছি তোমাদের নিটের পরীক্ষা অনেক বেশি উপকার হবে। এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে গ্রোথ করতে সাহায্য করো। তো আজকের মতো এখানেই বিদায় বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো বন্ধুরা।